আমার একটা জিন বন্ধু আছে এবং তার বোনকে আমি ভালোবাসি। এই ঘটনাটি আপনারা হয়তো জেনে অবাক হবেন, তবে এটি এক অলৌকিক সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার সঙ্গে আজকে থেকে আরও 4 বছর আগে, এবং তখন আকস্মিকভাবে সেই জিনের প্রাণ রক্ষা করি আমি, এবং তারপর সে আমাকে তাদের দেশে নিয়ে যায় এবং সেইখান থেকে পরিচয় হয় তার সুন্দরী পরিবোনের সঙ্গে। তার বোনটি এত পরিমাণ সুন্দর ছিল যে আমি নিজের দিল এবং আত্মাকে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারিনি। সেখানে যাওয়ার পর তার সাথে আমার সম্পর্ক হয় এবং আমি এখনও তার সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত আছি, এবং সে মাঝে মধ্যেই আমার সঙ্গে দেখা করতে আসে এবং আমি তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। ঘটনাটি আপনার কাছে অলৌকিক মনে হলেও এটা এক প্রকারের সত্য ঘটনা, যে ঘটনাটি আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমার নাম আসিফ। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বয়স 18-19 বছর, কিন্তু আমার বয়স যখন 14-15 বছর ছিল তখন মূলত আমার সঙ্গে ঘটনাটি ঘটেছিল, এবং সেই সময়ে আমি কিভাবে সেই জিনের দেখা পেলাম এবং সেই জিনের সঙ্গে গেলাম জিনের দেশে, সেই ঘটনাটি পুরোটা শুনতে হলে এই ভিডিওটার সঙ্গে আমাদের সঙ্গে থাকতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা এখন পর্যন্ত দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করেননি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাবো আসিফের জীবনের ঘটনায়, যার সঙ্গে কিনা এই ঘটনাটি ঘটেছিল। গ্রামের অতি দুষ্ট এবং দুরন্তপূর্ণ ছেলে আমি। সারা জীবন শুধুমাত্র দুষ্টামি করে বেরিয়ে এসেছি। স্কুলে ঠিকঠাক মতো যেতাম না, এবং এটা ওটা করে বেড়ানোই আমার অভ্যাস ছিল, এবং এই অভ্যাসটাই হয়তো আমাকে এই প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছে। ছোটবেলায় আমার আম্মা আমাকে খুব জোর জবরদস্তি করে স্কুলে পাঠাতো। একদিন তো এমন হলো যে আমি স্কুলে যাবই না, সেরকম উলঙ্গ অবস্থায় আম্মা আমাকে স্কুলে পাঠাবে, কিন্তু বাধ্য হয়ে পোশাক পরে তখন স্কুলে গেলাম। কিন্তু প্রথম ক্লাস করে দ্বিতীয় পিরিয়ডে আমাকে পাওয়া যায়নি। সারা দিন রাত এরকম ভরেই গ্রাম ভরে করে বেড়াতাম, এবং একে মারতাম, ওকে ধরতাম, ওর ফল ছিঁড়ে খেয়ে ফেলতাম, ওর শার্ট ছিঁড়ে ফেলতাম। সারাদিন খেলাধুলা করে সন্ধ্যার দিকে ময়লা কাপড় নিয়ে বাড়িতে ফিরতাম। এটাই যেন আমার ছোটবেলাকার অভ্যাস ছিল। আমার আব্বাজান বাড়িতে থাকতেন না, তিনি ঢাকায় চাকরি করতেন, আর আমি আমার মায়ের একমাত্র ছেলে সন্তান হওয়ার কারণে সমস্ত দুষ্টমি এবং দুরন্তপনার মধ্যে দিয়ে নিজেকে লিপ্ত রাখতাম। আর সব থেকে বড় কথা, আমার যে বড় 2 বোন ছিল তারা সকলে আমাকে বেশ আদর করত, কিন্তু আম্মা আমাকে কঠিন মার মারত। সেই মার খেয়ে আমি চলে যেতাম বিভিন্ন জায়গায় খেলাধুলা করতে। তো এরকম করেই জীবন কাটছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি মনে হয়, বয়স 14-15 বছর হবে। তো ওই সময়টাতে আমি এবং আমার এক বন্ধু ছিল, তো দুজনে চিন্তা করলাম আমাদের পাশের বাড়ির বাগানে একটা লিচু বাগান আছে, তো সেই লিচু বাগানে গিয়ে আমরা লিচু খেতে যাব। তো ওই সময়টা ছিল হচ্ছে লিচুর সময়, খানিকটা গরমও পড়েছে। তো আমাকে বলেছিল যে আজকে দুপুরের দিকে লিচু খেতে যাবে। তো আমি বললাম কি যে দুপুরের দিকে, কিন্তু স্কুল ফাঁকি দিয়ে ও তখন বলল যে আজকে কেউ স্কুলে যাবে না, আর ও খবর পেয়েছে যে যাদের লিচু বাগান তারা আজকে বাড়িতে থাকবে না। তাদের বাগানে মোটামুটি 7-8টা লিচু গাছ আছে, এবং বোম্বাই লিচু সহকারে অনেক বড় বড় পাকা পাকা লিচু আছে। খেয়ে একদম পেট ভরে আসতে পারবো, আর সঙ্গে নিয়ে আসতেও পারবো। তো ও তখন বললো যে আজকে টিফিন পিরিয়ডে আমরা পালাবো, এবং সেটাই চিন্তা ভাবনা হলো। আমি এবং ও টিফিন পিরিয়ডে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পর টিফিন পিরিয়ডে হচ্ছে গিয়ে সুযোগ খুঁজতে লাগলাম যে কীভাবে বের হওয়া যায়। তো সেদিনকে আমি এবং ও এক প্রকার জানলা দিয়ে ব্যাগ ফেলে দিয়ে পেছনের দেয়াল টপকে তখন বের হয়ে গেলাম। আমাদের গ্রামের স্কুলে ওইখানে দেয়াল ছিল, তবে সেই দেয়ালটা খুব বেশি উন্নত না, আর কি লাফ দিয়ে চলে যাওয়া যেত। তো আমি এবং ও বেশিরভাগ সময় ওদিক দিয়ে টিফিন থেকে স্কুলে পালাতাম। তো আমি এবং আমার বন্ধু সোহেল দুইজন এখান থেকে বের হলাম। বের হয়ে ব্যাগ কাঁধে নিয়ে হাসতে হাসতে বাড়ি দিকে আসছিলাম। তো এই মুহূর্তে তো বাড়িতে যাওয়া যাবে না, কারণ বাড়িতে গেলে কেলানি খাওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে ব্যাগটা নিয়ে আমরা এদিকে ওদিকে অনেকখানি ঘোরাঘুরি করতে শুরু করলাম। ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা দেখলাম যে বাগান একদম খালি হয়ে গিয়েছে, এবং এই বাড়ির লোকজন তালা দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তো বেলা তখন 12টা, 12:30 হবে, একদম ভর দুপুরের মতো কাছাকাছি। তো আমি এবং ও তখন সেই বাগানের ভিতর ঢুকলাম। ওই সময় হচ্ছে গিয়ে জোহরের আজান দিয়ে দিয়েছে। তো ওই সময়টাতে আমি এবং ও গাছে উঠে সেই লিচুগুলো পাড়ছিলাম, এবং গাছে উঠে বসেছিলাম। ব্যাগটা নিচে পড়েছিল, এবং আমাদের যেই স্কুল ড্রেসই পরা, ওই ড্রেস পরা অবস্থা উপরে উঠে গেছি, তাতে ময়লা টয়লা লেগে একদম অবস্থা খারাপ। তো সেটার উপর উঠে আমি এবং ও লিচু খাচ্ছিলাম।
তো এমন তো পর্যায়ে আচমকা আমি খেয়াল করলাম যে কোনো একটা গরম বাতাস আমার কান ঘেঁষে বয়ে গেল। গরম বাতাসটা ছিল এমন অদ্ভুত ধরনের গরম বাতাস যে আমি আর সেখান থেকে সেই গরম বাতাসের কোনো হুদিস করতে পারছিলাম না। কান ঘেঁষে বয়ে গেল আর কি। সাধারণত এরকম মাঠের ভিতরে এরকম ঠান্ডা বাতাস ছাড়া আর কোনো বাতাস বয় না, কিন্তু গরম বাতাসটা কান ঘেঁষে এরকম বয়ে গেল কিসের জন্য। আমি কিঞ্চিৎ ভয় পেলাম এবং মনে মনে ভাবলাম যে আসলে কি ঘটেছে এখানে, এবং আমি এখানটায় এরকমভাবে কেন ইয়ে করে আছি। তো অনেকক্ষণ পরে খেয়াল করলাম যে বাগানের ভিতরে একজন লোক আসছে, এবং সেই লোকটি হচ্ছে গিয়ে ওই এলাকার যে ওই বাড়ির যে চাচাতো ভাই ওদের আর কি এই বাগানে দেখাশোনা করে। তো ওরা আমাদেরকে দেখে ফেললো। তো ওই সময়টাতে আমি আর ওইসব জিনিস গ্রাহ্য করলাম না, সঙ্গে সঙ্গে লাফতে নেমে পড়লাম এবং নেমে ওইখান থেকে ব্যাগটা নিয়ে আমি ভোঁদৌড় আর কি। আমি আর ওইখানে নেই, একদম ভোঁদৌড় মারলাম। তো আমি যখন ওই গাছে ছিলাম তখন আমার কান ঘেঁষে এসে গরম বাতাসটা এবং একটা সুঘ্রাণ, এটা আমাকে একটু অবাক করলো। তা আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু বললো কি যে কই না তো, এরকম কোনো কিছু তো আমি শুকিনি, কোনো কিছু দেখিনি। তাহলে তুই কিভাবে দেখলি? আমি বললাম যে না, এরকম কোনো কিছু একটা হয়েছে, তবে এখন তো লিচু খাই দিয়ে পারলাম না। এক কাজ করি, চলে আমরা সন্ধ্যার দিকে যাই। সন্ধ্যার দিকে যদি গাছে উঠি তাহলে ওনারা কেউ টের পাবে না, আর আমরা আরামসে খেতে পারবো। তো বললো কি যে সন্ধ্যার দিকে যাবি, বিকালবেলা ওই বাড়ির লোকজন তো আসবে না, সম্ভবত রাত্রে আসবে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, আসলে ওই বাড়িতে আমার এক ছোট চাচাতো ভাই আছে, তো ও হচ্ছে গিয়ে জানে, ওই বাড়িতে কাজ করে আর কি। আমি তখন বললাম যে তুই শিওর যে ওরা সন্ধ্যার দিকে থাকবে না? তাহলে আমরা মাগরিবের আজানের পরপর যাবো, ঠিক আছে? সেখানে গিয়ে কিছু লিচু পেড়ে নিয়ে আসবো এবং বস্তা ভরে পেড়ে নিয়ে আসবো। এবার তো ওই বেটা খাইতে দিল না, কিন্তু সন্ধ্যার দিকে তো আর আমাকে দেখতে পারবে না, তাই না? তো আমি তখন বাড়িতে চলে আসলাম। বেলা তখন 2:30 হবে। আমাদের স্কুল ছুটি হয় 2টার দিকে, সকাল 8টা থেকে 2টা পর্যন্ত চলে স্কুল। তো স্কুল থেকে ফিরে আমি হচ্ছে তখন খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা ক্রিকেট খেলতে গেলাম। তো সোহেলের সাথে আমার স্কুল মাঠে আবার দেখা, কারণ এখানে খেলতে গেছি আমি, হাফ প্যান্ট পরা ছিল আমার, এবং আমি এবং সোহেল দুইজনে খেলাধুলা শেষ করে দুইজনে এক জায়গায় বসে যুক্তি করতেছি যে এখন যাব কিনা, সন্ধ্যা লেগে গেছে। তো জায়গাটা খুব বেশি শুনশান বা নীরব এরকম না, তবে লিচু বাগান তো বেশ আগে সন্ধ্যা লেগে যায়। তখনও মাগরিবের আজান দেয়নি, আমি এবং সোহেল সেখানে দাঁড়ায় আছি। তো ওই বাড়িতে দেখলাম আলো টালো জ্বলতেছে না, তার মানে ওই বাড়িতে লোকজন এখনো আসে নাই। এবং এখন চাইলেই এই লিচু গাছে উঠে চুপচাপ বসে খাওয়া যায়, কেউ দেখবে না, কিছু করবে না, এবং রাত্রেবেলা আমরা পারতে পারবো। এখন তো পুরোপুরি অন্ধকার হয়নি। তো আমি এক গাছে উঠলাম একটা ব্যাগ নিয়ে, সোহেল আরেক গাছে উঠছে আরেকটা ব্যাগ নিয়ে। তো আমি তখন লিচু পাড়তেছিলাম, লিচু প্রায় অর্ধেক ব্যাগ পাড়া শেষ। তো ওই অবস্থায় আমি দেখলাম যে আবার আমার কান ঘেঁষে একটা গরম বাতাস বয়ে গেল, এবং সেই বাতাসের অন্যরকম একটা সুঘ্রাণ ছিল। আমি সোহেলকে বললাম, সোহেল গরম বাতাস আসতেছে কোত্থেকে, আর হচ্ছে এরকম অদ্ভুত ঘ্রাণ আসতেছে কোত্থেকে, খুব মায়াবী একটা ঘ্রাণ। ও তখন বললো কই কোনো ঘ্রাণ টান আসতেছে না, চুপ করে লিচু পাড়, আর যতক্ষণ মন চায় বসে খা। আমরা এই অন্ধকার হলে এখান থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো, ঠিক আছে? এখন তো তোর ব্যাগ ভরছে? আমি বললাম যে হ্যাঁ, প্রায় অর্ধেক হয়ে গেছে, বাকিটা ভরতেছি। তো আমি হচ্ছে ব্যাগটা ওরকমভাবে সুন্দর মতো একটু একটু করে ভরতেছি। তো ঠিক ওই মুহূর্তে আমি খেয়াল করলাম যে আমি যখন পিছনে ঘুরতে আমি খেয়াল করলাম যে আমি যে গাছে উঠেছি সেই গাছের মধ্যে শূন্যে ভেসে আছে। সে আসলে কোনো গাছের ডালে বসে কিংবা এরকম কোনো কিছু না, শূন্যে ভেসে আসছে একটা মেয়ে, তার মুখে নাকাব পরা এবং শরীরে হচ্ছে সাধারণ একটা বোরকা পরা, এবং সে শূন্যে ভাসছে, তার শরীরে জল করে আলো জ্বলছে। তো আমি তখন কি করব, ওইটা আচমকা দেখিয়ে ভয়ে তখন আমি চিৎকার দিয়ে উঠি। তো সোহেল তখন বলে কি রে, কি হয়েছে, চিৎকার দিলি কেন? তো ওইটা দেখে আবার আমার চিৎকার শুনে ওই যে আসলে যাকে রেখে গেছে এই লিচু পাহারা দেওয়ার জন্য, ওই বাড়ির চাচাতো ভাই আর কি ওদের, তো ওর নাম আবার হচ্ছে গিয়ে আলিম। তো আলিম হচ্ছে গিয়ে দেখে বলছে কে রে, কে এখানে? তো আলিমকে আমরা খুব ভালোভাবে চিনি। তো আমি তো ভয় পেয়ে গেছি, ভয়ে আমার হাত থেকে ব্যাগটাও নিচে ছুটে পড়ে গেছে, এবং আমি নিজেও প্রায় পড়ে যাওয়ার মতো জোগাড়। তো আমি তখন কোনো মতো ঝুল থেকে নিচে নামছি। তো ওই সময়টাতে ওই সোহেল ব্যাগ নিয়ে নামছে, নেমে ও হচ্ছে ব্যাগ নিয়ে দৌড় মারছে, বলতেছে যে দোস্ত তাড়াতাড়ি আলিম চলে আসছে, এবার দেখতে পেলে খবর নাই, একদম খবর নিয়ে ফেলবে আমাদেরকে। আর এর আগের বার আমাদের চেহারা দেখে নাই, কারণ আমরা এরকমভাবে পালাই গেছি। এবার যদি দেখে ফেলে তাহলে তো একদম খবর আছে, বিচার দিয়ে নিয়ে যাবে, কারণ আমরা লিচু প্রায় 1-1.5 হাজার টাকা লিচু পেড়ে ফেলছি। এত লিচু তো ওরা বিক্রি করে খাবে, তাই না? কিন্তু এগুলো আমরা পারছি জাস্ট খাওয়ার জন্য। তো এরপরে আমি আমার যে ব্যাগটা ছিল, ব্যাগটার তলাটা একটু ছিঁড়ে গেছিলো, ওই দিক দিয়ে গুঁড়ো লিচু যেগুলো ছিল সেগুলো পড়তেছিল। তো আমি ওই অবস্থায় দৌড় মারতেছিলাম। তো দৌড় মারার এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে ওই আলিম আছে যে,
ও আমাকে প্রায় ধরেই ফেলছে আর কি, পেছন থেকে ধরে ফেলবে। তো আমি ব্যাগটা ফেলে তো আর যেতে পারতেছি না, তো আমি ব্যাগটা নিয়ে দৌড় মারতেছি। তো আচমকা আমি খেয়াল করলাম যে কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে শূন্যে ভাসিয়ে ফেললো এবং একটা ওই কোনায় আমাকে এমনভাবে লুকায় ফেললো যে আমি সত্যি কোনো কিছু বুঝে উঠতে পারছি না এটা কী হচ্ছে। আলিম আচমকা দিকে ওদিকে তাকিয়ে ও অবাক একদম ভূত দেখার মতো ওদিকে ওদিকে দেখে চলে গেল। আবার লাইট মারলো, বলে কিছু কি রে, সেকেন্ডের মধ্যে কই গেল। এবং সত্যি কথা আলিম খুব ভয় পাইছে। কারণ হচ্ছে কি ও আমাকে প্রায় ধরেই ফেলছিল, ওর চোখের পলকে আমি গায়েব হয়ে গেছি। এবং তখন ও ভয় পেয়ে এখান থেকে চলে গেছে, ও মনে করছে কোনো ভূত ট্রুত হবে। কিন্তু তখন আমার মনে পড়লো যে আমাকে কি এরকমভাবে নিয়ে আসলো, আমি তো এরকমভাবে আসতে পারতেছিলাম না। তো ঠিক সেই মুহূর্তে পাশে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, দেখলাম সেই মেয়েটি যাকে কিনা একটু আগে আমি গাছের উপরে দেখে ভয় পেয়েছি, সেই মেয়েটি সেখানে এরকমভাবে চিতলে হয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ দুটো একদম বিড়ালের চোখের মতো ধবধবে এবং খুব অদ্ভুত চোখ, এরকম চোখ আমি কখনো দেখি নাই, এবং তার মুখে নাকাব পড়া। তো মেয়েটি আমাকে তখন বলল যে তুমি আমাকে একটু সাহায্য করো। আমি তখন বললাম যে কি সাহায্য করবা, তুমি কে এবং তুমি এখানে এখানে আমার কাছে কি করছো। মেয়েটি তখন বলল দয়া করে কোনো কথা বলো না, আমাকে একটু হেল্প করো, আমি আসলে একটা বিপদে পড়েছি, আমি তোমাকে সমস্ত কিছু বলবো, তুমি চলো। আমি তখন খানিকটা অবাক হয়ে বললাম কি যে আরে কি হয়েছে সেটা তো বলবা। ও তখন বললো যে এখানে একটা কূপ আছে, এই কূপের ভেতরে আমার ভাই পড়ে গিয়েছে, তুমি কি তাকে বাঁচাতে পারবে। আসলে এই কূপ থেকে পড়ে ও আর উঠতে পারছে না, কেন জানি না। এই কূপটা মনে হয় মন্ত্রপুত এবং অন্য কোনো জিনিস আছে যার কারণে আমার ভাই তার নিজের জিনের শক্তি দেখাতে পারছে না। এটা দেখার পর তখন আমি ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে বলি কি জিনের শক্তি মানে। ও তখন বলে কি যে আসলে আমি একটা জিন, তুমি বুঝতে পারছো না যে আমি একটা জিন, আমি একটা মেয়ে জিন, আর আমার ভাই এখানে পড়ে আছে আর কি। আমরা এসেছিলাম পৃথিবীতে একটা কাজে, তো এখানে আসার পর ও আচমকা এখানে বসে এবং বিশ্রাম করার জন্য এবং নিচে পড়ে যায়, তারপর থেকে আর উঠতে পারছে না। ও কথা বলছে, সব কিছু করছে, কিন্তু আমি না ওকে তুলতে পারছি না, আর আমি এখান থেকে যেতেও পারছি না কারণ আমি বাড়ির রাস্তা চিনি না। আমি আমার ভাইয়ের সঙ্গে এসেছিলাম, দয়া করে তুমি একটু হেল্প করো, তোমাকে দেখে তো আমার বয়সী মনে হচ্ছে, তুমি আমাকে একটু হেল্প করো দয়া করে। আমি তখন ভীষণ ভয় পেয়ে এখান থেকে দৌড় মারতে গেলাম। ও তখন বললো যে না এরকমটা করো না। তারপর ও ওর মুখের নাকাবটা সরানোর পর সত্যি কথা ওই সময় তো আমার বয়ঃসন্ধিকাল চলে, কাউকে দেখে তার প্রতি ভালোবাসার অনুভূতি জায়গাটা স্বাভাবিক বিষয়। 15-16 বছর বয়স তখন আমার। তো আমি তখন ওর দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম, কারণ এরকম সুন্দরী মেয়ের আমি আমার জীবনে কখনো দেখিনি, আমাদের গ্রামে অন্তত পক্ষে নেই। তো এত সুন্দর, তার শরীরে চকচক করে আলো জ্বলছে। তো আমি তখন বললাম যে তুমি কি আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলে, ওর হাত থেকে, আলিমের হাত থেকে। ও তখন বলেছে হ্যাঁ, ওইখান থেকে আমি নিয়ে এসেছি, আমি তো তোমাকে সেই দুপুর থেকে ডাকার চেষ্টা করছি, কিন্তু তুমি আসলে আমার কথাই শুনছো না। আমার ভাই অনেকক্ষণ হয়েছে এখানে আটকা পড়েছে, প্লিজ সাহায্য করো। ও তখন প্রায় কাঁদা কাঁদা অবস্থা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও, আর তুমি তো আমাকে বাঁচিয়েছো ওর হাত থেকে, নাহলে ও আজকে আমাকে কি করতে পারলাম আমার জানে। তো সেই ক্ষেত্রে তুমি ভালো জিন মনে হচ্ছে এবং আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি বুঝতে পারছি। সত্যি কথা বলতে ওকে আমার বেশ ভালো লেগেছে দেখে, এটাই হচ্ছে আসল কথা। মানে প্রথম দেখায় প্রেমে হওয়ার মতো একটা বিষয় আছে না, এটাই হচ্ছে আমি ওর প্রতি একটা অন্যরকম মায়া পড়ে গিয়েছি, এই জন্য আমি রাজি হয়েছি, নাহলে আমি তো ভয় একদম শেষ হয়ে যেতাম। ও তখন আমাকে বললো যে চলো ওইখানে গিয়ে একটু সাহায্য করো প্লিজ। তো আমি তখন বললাম যে এইখানে তোমার ভাই পড়েছে কীভাবে। ও তখন জানালো আজকে আসলে এদিক দিয়ে যাত্রা করছিল ওরা, ও এবং ওর ভাই। তো ওই মুহূর্তে এইখানে হচ্ছে কি ও বিশ্রাম করার জন্য বসে এবং আচমকা হাত ফসকে এই কুয়ার ভিতরে পড়ে যায়। তো এই কুয়াটা সম্ভবত কোনো জাদু মন্ত্র দিয়ে আটকানো রয়েছে, যার কারণে ও বের হতে পারছে না এবং ও অনেকটা ভয় পাচ্ছে নিচে বসে। দয়া করে তুমি আমার ভাইকে সাহায্য করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার ভাই তো একটা জিন তাই না, ওকে দেখতে কেমন, ওকে দেখতে কি খুব ভয়ঙ্কর, আমি কি ভয় পাবো, ভেতরে তো অন্ধকার। ও তখন বললো কি যে ভেতরে আমি আলো দিচ্ছি, তুমি এই জিনিসটা নিয়ে যাও। তারপর একটা বলের মতো জিনিস আমাকে দিল, ওই জিনিসটা থেকে আলো বের হচ্ছিল। আমি বললাম এটা কি। ও বললো এটা একটা লাইট, আমাদের এখানকার লাইট, এটা দিয়ে আমরা পথ দেখি এবং তুমি যাও, এটা নিয়ে ভেতরে যাও। আমি তখন বললো নামবো কিভাবে। ও বললো যে আমি তোমাকে দড়ি দিচ্ছি, এই দড়ি দিয়ে নিচে নামো। আমার তখন মনে প্রশ্ন জাগলো, তুমি তাহলে কেন নামছো না। ও তখন বললো যে তুমি কি বোকা, ও যখন নিচে নেমে আটকে গেছে, তাহলে আমি নিচে নেমে আটকে যাব না, তাহলে আমাদের দুজনকে উদ্ধার করবে কে, আমরা তো এখানে মারা যাব। এটার মধ্যে নিশ্চয়ই কোনো মন্ত্র বা কোনো কালো জাদু করা আছে, এই জন্য ও বের হতে পারছে না। অনেক পুরাতন কুয়া, আমি এখানে এসে দেখলাম যে সত্যি খুব বেশি পুরাতন কুয়া এবং এই কুয়ার মধ্যে আসলে নামাটা সহজ বিষয় না। ও আমাকে বললো যে আমি তোমাকে দড়ি দিচ্ছি, দড়িটা ধরে আস্তে আস্তে নামো, ঠিক আছে। আমি আবার এসব বিষয়ে খুব পারদর্শী ছিলাম, গাছ পাওয়া, দড়ি পাওয়া, নারকেল গাছে ওঠা, এই সমস্ত বিষয়ে গ্রামের ছেলে যেহেতু আমি
তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওই দড়ি বেয়ে নিচে পর্যন্ত নামলাম। নিচে অনেক কষ্ট করে নামলাম। নামার পরে লাইটটা দিয়ে চারপাশে দেখছিলাম, খুব স্যাঁতসেঁতে এবং নোংরা পরিবেশ। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম নিচে সেখানে একটি ছেলে কথা বলছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। আমি তখন বললাম যে তুমি তুমি এখানে কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। ও তখন বললো এই যে আমি। তাই বলে আমি ভয়েসের দিকে তাকালাম, যেদিকে ভয়েস আসছিল। আমি বললাম তুমি এদিকে, তোমাকে তো দেখা যাচ্ছে না। ও তখন বললো যে আসলে এইখানে আমি আমার জাদু শক্তি ব্যবহার করতে পারছি না, আমি অদৃশ্য হয়ে আছি, ওইরকম অদৃশ্য হয়ে আছি, তুমি ওকে সাহায্য করো। আমি তখন বললাম যে তুমি কি একটা জিন? ও বললো কি যে হ্যাঁ, আমি একটা জিন ছেলে এবং আমি খুব ভয় পেয়ে আছি, তুমি আমার বন্ধু হবে? আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধু হব, ঠিক আছে, কিন্তু তোমাকে আগে বাঁচাই তো। তুমি আসো আমার কাছে, আসো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো, ঠিক আছে? তো ও তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি শুধুমাত্র টের পেলাম যে আমাকে কেউ একজন জড়িয়ে ধরেছে, আমার হাতে সেই লাইটটা, এবং সেটাকে খুব সুন্দরভাবে কোমরের সাথে পেঁচিয়ে রেখেছি। এরপরে খালি খেয়াল করলাম যে কেউ একজন আমাকে জড়িয়ে ধরেছে। এরপর আমি উপরে থাকা ওই মেয়েটিকে বললাম টান দাও উপরের দিকে। তারপর ও টান দিল এবং খুব স্মুথলি আমি ওকে নিয়ে উঠে আসলাম। তো ও নিজে থেকে উঠে আসতে পারছিল না। মূলত হচ্ছে ও ভয় পেয়েছিল, আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওর শক্তি এখানে কাজ করছিল না। কেন কাজ করছিল না ও নিজেও বুঝতে পারছিল না। উপরে উঠে আসার পর ওর বোন হচ্ছে ওকে ধরে কান্না করতে শুরু করলো, এবং ঠিক আমি তখন দেখলাম যে ঠিক আমার মতোই দেখতে, আমার বয়সী একটি ছেলে, এবং মানে আমার চেহারার মতো না, কিন্তু আমার বয়সী আর কি, খুব অদ্ভুত রকমের দেখতে, কানগুলো বাইরের দিকে খাড়া, আর মেয়েটি তো হিজাব পড়েছিল, ওর কানগুলো বা ওর চেহারা ওরকমভাবে বোঝা যাচ্ছিল না, শুধু চেহারাই দেখা যাচ্ছিল। ও যখন বাইরের দিকে তাকালো এবং তাকে আমাকে বলল যে তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে বাঁচিয়েছ, তোমার নাম কি? তো এরপরে আমি আমার নাম বললাম। আমি বললাম আমার নাম আসিফ, তুমি? তো ও তখন বলল আমার নাম জিলহাম। বললাম জিলহাম আবার কেমন নাম? ও বললো জিলহাম হচ্ছে কি আমাদের এখানকার নাম, এবং আমি তাইয়ুম গোত্রের একজন জিন, এবং ওরা হচ্ছে গিয়ে, ও হচ্ছে আমার ছোট বোন, আমরা এখানে আমাদের নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো যাওয়ার পথে আমি খুব টায়ার্ড ছিলাম, এই জন্য একটু বিশ্রাম করার জন্য এখানে বসেছিলাম। তারপরে আমি সত্যি ক্লান্ত হয়ে এখানে পড়ে যাই, এবং আমি প্রায় 12 ঘন্টার উপর হয়ে গেছি এখানে পড়ে গেছি, খুব ক্ষুধা লেগেছে আমার। আমি তখন বললাম আমার কাছে লিচু আছে অনেকগুলো, এবং সেই লিচু এখান থেকে পেড়েছি। ও তখন বললো কি যে তোমার কাছে কি পুরো বাগানটাই তো লিচুর? আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে চলো, তোমরা তো এখন এখানে বসে বিশ্রাম করবে, তুমি ওই ফাঁকা জায়গাটায় চলো, আর তোমার বোনও আমাকে বাঁচিয়েছে ওই লিচু আলার হাত থেকে, নাহলে আমাকে ধরে একদম দিত বেদম বিটানি। তো তারপর আমি ওদেরকে বললাম যে তুমি এখান থেকে লিচু খেতে পারো, একটু বসো, বিশ্রাম করো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টায়ার্ড এবং খুব ক্লান্ত, সেই সঙ্গে ভয় পেয়ে আছো। তো মেয়েটি আমার পাশে বসলো, এবং ওই যে জিনটি ছিল, ওই জিন ছেলেটি তখন আমার কাছে বসলো, বসে তখন বললো যে ঠিক আছে, তুমি খুব ভালো ছেলে, তুমি আমাদের উপকার করেছো, এই উপকার কথা আমি কখনো ভুলবো না। আমি বললাম যে না ঠিক আছে, সকলকে হেল্প করা উচিত, এটাই হচ্ছে আসল কথা। তারপর ওদেরকে আমি খাবার খেতে দিলাম, ওরা হচ্ছে কি খাবার খেলো, সেই লিচুগুলো খেলো পেট ভরে, ওগুলো খুব ভালো লেগেছে, ফলগুলো খেতে খুব সুস্বাদু ছিল এবং খুব মিষ্টি ছিল, প্রায় ব্যাগের অর্ধেক খেয়ে ফেললো। তো আমি তখন ওদেরকে বললাম আচ্ছা ঠিক আছে। তো ওই জিন দুটো, মানে মেয়ে জিন এবং ছেলে জিন, মেয়ে জিনটার নাম আমি জিজ্ঞেস করলাম, মেয়ে জিনটার নাম বললো আমার নাম হচ্ছে এলমা। আমি বললাম এলমা, তোমাদের সকলের নাম কি এরকম হয়? ও তখন বললো যে হ্যাঁ এরকমই নাম হয়, এবং এখানকার সকল জিনেদের এবং সকল মেয়ে জিনদের নাম এরকমই হয়, তবে আমার নাম ইলমা, আর তোমার নাম আসিফ, তোমার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে, আজকে আমাদের আসতে হবে, আমরা বাসা থেকে বের হয়েছি অনেকক্ষণ আগে, বাসায় এখন পর্যন্ত পৌঁছায়নি, আম্মা এবং আব্বাজান নিশ্চয়ই চিন্তা করবেন আমাদের জন্য, আমরা কোথায় গেছি বা হারিয়ে গিয়েছি কিনা, কিংবা অন্য কোনো খারাপ জিনের খপ্পরে পড়লাম কিনা, বা অন্য কোনো মানুষতান্ত্রিকের খপ্পরে পড়লাম কিনা, এইসব নিয়ে ওনারা অনেক চিন্তায় থাকবেন। তোমার সঙ্গে পরে খুব গোপনভাবে কথা হবে, ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও এখন। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওরা আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল, যে রাস্তার কাছে মূলত হচ্ছে কি আমাদের বাড়ি, ওই মূল রাস্তা পর্যন্ত, বাগানের উপর থেকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তারপর যাওয়ার সময় আমার চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ওদের দেওয়া যে লাইটটা, সেই লাইটটা আমার পকেটেই তখন ছিল, আমি তখন আমার পকেটে ভরে রেখেছিলাম, এবং সেটা আমার পকেটের মধ্যেই রয়ে গিয়েছে, আমার আসলে ফেরত দিতে মনে নাই। তো ওরা তখন চলে গেল, তখন আমি টের পেলাম যে আমার হাতে একটা লাইট আছে, আমার এক হাতে লিচুর ব্যাগ আর অন্য হাতে হচ্ছে গিয়ে সেই লাইটটা আমি বের করলাম। তো আমি সেই লাইটটা একদম নরম জেলিফিশের মতো ছিল, লাইটটা ধরে এরকম চাপ দিতেই লাইটটা জ্বলে এবং সেটা অনেক আলো হয়। তো আমি সেই লাইটটা দিয়ে বাড়ি পর্যন্ত আসছিলাম।
তো আমার হাতে যে একটা লাইট আছে এটা আসলে দেখার মতো উপায় নেই, কারণ এটা হাতের সাথে একদম মিশে ছিল এবং হাত এরকম ধরতেই লাইটটা জ্বলতেছিল। এরকম অদ্ভুত লাইট এর আগে আমি কখনো দেখি নাই এবং খুব অন্যরকম আর কি। তো লাইটটা তখন অন্ধকারে জ্বলতেছে এবং আমি বাড়ির কাছাকাছি চলে আসছি। আসার পর আমি নিজের ঘরে আসলাম। তো আম্মা তো আমাকে আজকে বেদম পিটানি দিবে আমি জানি খুব ভালোভাবেই, কারণ সন্ধ্যার সময় খেলাধুলা শেষ করে আমি বাড়িতে আসি নাই, প্রায় ইশারা জান দিয়ে দিছে। এত দেরি করে বাড়িতে কেন আসলাম সেই জন্য বেদম পিটানি খাইলাম এবং এটা নিত্যদিনের অভ্যাস ছিল, এটা আজকে নতুন না। আমার বড় বোন যে ছিল সেই এসে আমাকে বাঁচাইলো। তো ওই বয়সে 15-16 বছর বয়স হয়ে গেছে, সেই সময় আমি পিটানি খেয়েছি আম্মার হাতে। তো আম্মা তখন আমাকে মারলো, বললো কি যে তুই এত রাত্রেবেলা পর্যন্ত বাইরে কি। তো আমি তখন মন খারাপ করে হতে না খেয়ে ওরকমভাবে ঘুমাই গেছি। তো আমার যে লাইটটা ছিল সেই লাইটটা আমি আমার যে ড্রয়ার ছিল সেই ড্রয়ারের ভিতরে সুন্দর মতো যত্ন সহকারে রেখে দিছি। আর আমি আপাকে বললাম কি যে আপা এরকম লিচু চুরি করতে গেছিলাম। তারপর তখন নিজে আমাকে মারানোর জন্য বলে কি তুই এরকম কাজ কিসের জন্য করিস, এরকম অদ্ভুত কাজ করিস তুই, এরকম রাত্রেবেলা সেখানে চলে গেছিস, যদি কোনো খারাপ কোনো কিছু ঘটতো। তাই আমি বলতাম কি যে আপা খারাপ কোনো কিছু ঘটে নাই, তো ভালো একটা ঘটনা ঘটছে। তো ও তখন বললো কি যে তুই ঘুমা, তোর ভালো ঘটনা শোনার আমার দরকার নাই, তুই আর এরপর থেকে যাবি না। পরে দেখতেছি যে ও নিজেই সেই লিচুগুলো ছিঁড়ে খাচ্ছে। তাই বললাম কি যে দেখো আমি চুরি করে নিয়ে আসছি, কত কথা বললা, আবার এখন খাচ্ছ তাই না। তো তখন বললো চুপচাপ ঘুমা। তো আমি তখন মন খারাপ করেছিলাম, আমি লিচু খেয়েছিলাম, অনেক পেট ভরেছিল, সেজন্য আমি হাত খাইনি রাত্রেবেলা। তো এরকম করে আমি ঘুমায় পড়লাম। পরের দিন আমার ঘুম ভাঙতে প্রায় 8টা-9টা বাজলো, আমি স্কুলে গেলাম না, সারাদিন বাসায় থাকলাম, টিভি দেখলাম, খাওয়া দাওয়া করলাম, এটা সেটা করলাম। তো এরকম করে 2 দিন সময় কেটে গেলাম। মাঝখানে 2 দিনের মধ্যে সোহেলের সাথে আমার আর দেখা হয় নাই। ও শালা এক ব্যাগ লিচু নিয়ে গায়েব হয়ে গেছে। ও আমার সঙ্গে দেখা করতে আসছে, আমি সেখানে হারাই গেছি না কি করছি, কোনো কিছু দেখাশোনা করতে আসে নাই। ওদিকে বিকেলবেলা আমার সঙ্গে মাঠে দেখা। ও তখন আমাকে বললো কিরে তুই সেখান থেকে ফিরে আসতে পারছিলি। তা আমি বললাম কি যে হ্যাঁ ফিরে তো আসছি, কিন্তু তুই এত দেরি করে আমাকে এখানে রেখে কেন চলে আসলি। ও তখন বললো আরে দোস্ত ভয় পাইছিলাম। আমি বললাম কি যে ভয় পাইছি না গোড়ার ডিম, আমাকে ফালে চলে আসছি, কোনোদিন খোঁজ নিয়েছিস 2 দিনের মধ্যে। ও তখন বললো না আসলে একটু ব্যস্ত ছিলাম, তো মাঠে কাজ ছিল, আব্বার সাথে মাঠে গেছিলাম। তো ওরা আবার চাষবাস করতো, ও নিজে পড়াশোনার ফাঁকে ওর আব্বার সঙ্গে মাঠে কাজ করতো। তো এই পর্যন্ত হচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল। আমি ভেবেছিলাম হয়তো ওই জিন মেয়ে অথবা পরীটা ইলমা যে ছিল ওই আমার সঙ্গে দেখা করতে আসবে না, অথবা পরী জিনটা আমার সঙ্গে দেখা করতে আসবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ওই দিন রাত্রেবেলা আমি যখন সন্ধ্যার পর বাড়িতে ফিরছি, আমাকে পেছন থেকে আচমকা ডাক দিল। আচমকা ডাক শুনে তখন আমি অবাক হয়ে গেলাম। আমি পেছন দিকে ফিরে তাকিয়ে দেখি কি যে ইলমা সেখানে দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে তার ভাইও আছে, সেই জিন ভাইটি। তো সে তখন আসলো, এসে বলল কি যে আসিফ তুমি ভালো আছো, আসলে তোমার সঙ্গে এই 2 দিন দেখা করতে পারিনি, আমরা একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আসিনি। তোমার সঙ্গে দেখা করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা খুব আনন্দিত বোধ করছি। মেয়েটি আমার বয়সী ছিল কিন্তু একদম যুবতী মনে হতো, কারণ একজন মেয়ে আর ছেলের বয়স একত্রিত হবে না। তো মেয়েটি খুব সুন্দর ছিল এটা বলা বাহুল্য, এবং এত চমৎকার তার চেহারা, তার রূপ যৌবন, ওই বয়সে আর কি, সে কিন্তু ছোট, তারপরও তার দিকে তাকালে আমার একদম সবকিছু মোছা যেত। তো আমাকে সেই জিন ছেলেটি বললো কি যে আজকে তোমাকে নিয়ে যেতে এসেছি আমাদের ওইখানে, তুমি সেদিনকে আমাকে উদ্ধার করেছো, এটা আমি আমার আম্মাকে বলেছি। আমার আম্মা বলেছে যে সেই ছেলেটিকে নিয়ে আসতে, এখানে আনলে আমার আম্মা তোমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াবে বলেছে, আর আমাদের ওইখানটাই ঘুরিয়ে নিয়ে আসতে বলেছে। তো আমি বললাম কি যে সেখানে যাব, আমার আম্মা বকবে, আগে বাড়িতে যেতে হবে। ও তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে চলো তোমাদের সঙ্গে তোমার বাড়িতে যাই, তারপর তোমার আম্মাকে তুমি রাত্রেবেলা ঘুমিয়ে যাও, ঠিক আছে, আমি রাত্রে তোমাকে নিতে আসবো, আর আমরা কিন্তু এখন বন্ধু, ঠিক আছে। তো ইলমা এবং ওই জিন ছেলেটি তখন আমার দিকে হাত বাড়ালো, 2 ভাই বোন। হাত বাড়ানোর পর আমি হাতের সঙ্গে হ্যান্ডশেক করলাম। ওরা আমার খুব ভালো বন্ধু সেটা বলা বাহুল্য, কারণ হচ্ছে এই জিন ছেলে দুটো আমাকে খুব ভালোভাবে সবসময় আদর যত্ন করতো এবং এখন পর্যন্ত ওরা আমাকে খুব ভালোবাসে। বিশেষ করে আমার পরিপ্রেমিকা যে আছে ইলমা, ও আমাকে খুব বেশি ভালোবাসে এবং ও সবসময় আমার সঙ্গে থাকে, আমাকে কখনোই একা ছাড়ে না, আমাকে কখনো ক্ষতি করে না, কোনো কিছু করতে দেয় না আর কি। তো ওই দিনকে আমি বাসায় আসি, আমি শুধুমাত্র চিন্তা করি যে কখন আমার আম্মা ঘুমাবে এবং কখন ইলমার সঙ্গে আমি যাব, কারণ ইলমার সঙ্গে গল্প করতে, কথা বলতে আমার খুব ভালো লাগতো। তো ওই দিন রাত্রেবেলা আমি অপেক্ষা করছি ঘুমানোর। তো সকালে ঘুমিয়ে পড়েছে, রাত তখন 10:30 হবে, আর ওই সময়টাতে আমাদের এলাকায় কারেন্ট থাকতো না, একটু এখন পর্যন্ত কারেন্ট থাকে না। তো রাত্রেবেলা 11টার দিকে কারেন্ট চলে গেল। তো ওই সময়টাতে আমি আমার পাশের বারান্দার রুমে ঘুমাতাম ওইখানে। তো ওই ভিতরের রুমে আমার আপা ঘুমাইতো, 2 আপা। তো আমি যেহেতু একটু বড় হয়ে গেছিলাম, সেহেতু ওই রুমের ভিতরে ঘুমাইতে দিত আমাকে। তো ওইখানে আমি ঘুমাচ্ছিলাম, তো ঠিক সেই মুহূর্তে এলমা এবং সেই জিন ছেলেটি সেখানে উপস্থিত হলো, আমার ঘরের ভিতরে উপস্থিত হয়ে বললো কি যে চলো
তোমাকে নিয়ে যাই আমি। তাই বলে আমার কোনো কথাই বলতে দিল না, আমাকে হাত ধরে এখান থেকে টেনে শূন্যে ভাসিয়ে ফেললো এবং আমি দেখলাম আমি শূন্যে ভেসে যাচ্ছি। ওরা দুইজন আমার 2 হাত ধরেছিল, কিন্তু ইলমা যে হাত ধরেছিল সেই হাতটা স্পেশাল ছিল আমার জন্য। আমি যে ওকে পছন্দ করে ফেলেছি সেটা ও বুঝতে পেরেছে কিনা কে জানে, তবে ওকে আমার বেশ ভালো লাগতো ওই সময় থেকে। তো ওই সময়টাতে তখন ও আমাকে নিয়ে গেল এবং আমি দেখলাম মেঘের ভিতর দিয়ে উড়ে আমি একটা জায়গায় আসলাম এবং সেই জায়গাটায় প্রাসাদের মতো একটা ঘর আছে, বড় প্রাসাদের মতো ঘর। এরকম দূর দূরান্তে ছোট ছোট প্রাসাদের মতো ঘর রয়েছে, পাহাড়ের গা কেটে খুব সুন্দর করে ঘর তৈরি করা, এরকম সুন্দর সুন্দর ঘর রয়েছে। তো সেই প্রাসাদের সামনে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম প্রাসাদের বারান্দায় বসেছিল বেশ কিছু লোকজন। তো সেই বেশ কিছু লোকজনের মধ্যে একজন ছিল হচ্ছে ইলমার বাবা, ইলমার মামা এবং আর হচ্ছে ইলমার মা আর কি। 3 জনে বসে সেখানে গল্প করছে, আর মামা এসেছে। তো ওই সময়টাতে জিন ছেলেটি আমাকে নিয়ে গিয়ে বললো কি যে আব্বা, এই হচ্ছে সেই ছেলেটি সেদিনকে আমাকে কুয়ার ভিতর থেকে উঠিয়েছিল এবং আমাকে ওইখান থেকে উদ্ধার করেছিল। তো তখন ওর আম্মা আমাকে বলে কি যে বাহ, তুমি করেছিলে সেই কাজটি, তুমি তো বেশ সাহসী, তুমি জিন দেখেও ভয় পাওনি। আমি তখন বললাম যে ভয় পাওয়ার কি আছে, কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করেছি, সে জিন হোক বা যাই হোক না কেন। তখন সেই জিন লোকটি বলল কি যে তুমি বেশ ভালো করেছো, তোমার নাম কি? আমি বললাম জি আমার নাম আসিফ। ও তখন বললো আসিফ, তুমি এখন থেকে যখনই ইচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে? তুমি ইলমাকে অথবা ওকে বললেই তোমাকে নিয়ে আসবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা খুব ভালো। তখন আন্টি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে বললো কি যে তুমি কি কিছু খেয়েছো? আমি বললাম যে না আন্টি, রাত্রেবেলা তো খাওয়া হয়নি ঠিকঠাক মতো। ওরা বললো কি যে এখানে এসে নাকি আপনি কি খাওয়াবেন সেই জন্য। তখন আন্টি বললো কি যে হ্যাঁ ঠিকই শুনেছ। আন্টিও খুব সুন্দর ছিল, এরকম সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। খুবই যৌবনা আর কি, তার বৃদ্ধ বা মধ্য বয়সের ছাপ এখনো পড়েনি, একদম ইয়াং আর কি। আন্টি তখন আমাকে ওইখানে বসতে বললো, আমি বসলাম। তারপর টেবিল ভর্তি খাবার ছিল, এত খাবার একসঙ্গে আমি জীবনে কখনো দেখিনি। ইলমা সেখানে আমার পাশে বসলো এবং পাশে হচ্ছে গিয়ে সেই জিন বন্ধুটি বসলো এবং বসার পর ও হচ্ছে গিয়ে এক এক করে খাবার বেড়ে দিতে লাগলো আমার প্লেটে। এত দামি দামি খাবার, মুরগি, পোলাও, রোস্ট, তারপর নানান ধরনের ফলমূল, মিষ্টি, সব কিছু দিয়ে টেবিল সাজানো এবং এত বড় খাবারের টেবিল এর আগে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, ইভেন কখনো খাইও নি। তো ও তখন আমাকে উঠিয়ে দিল একটা আস্ত মুরগি এবং সেই আস্ত মুরগিটা আমি কামড়ে খেতে শুরু করলাম এবং আমি গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমাকে জিজ্ঞেস করলো আমার বাড়িতে কে কে আছে। আমি বললাম কি যেরকমভাবে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর আরও 2টা বোন আছে, আর আমি একা। তো এই কথা বলার পর ও তখন বলে কি যে খুব ভালো, তুমি মাঝে মধ্যে এখানে এসো, ঠিক আছে, ওদের সঙ্গে এসো। আর ইলমা তো তোমার খুব খুব প্রশংসা করে, তুমি নাকি প্রথম দেখাতেই ওকে হেল্প করেছিলে এবং ভয় না পেয়ে খুব সাহসিকতার সঙ্গে, খুব ভালো লেগেছে। আসলে ওরা খুব দুষ্টু না, মানে ওরা খুব সহজ সরল আর কি, অন্যান্য জীবনের মতো এত চালাক না, এই জন্য ওইখানে পড়ে একদম আটকে গিয়েছিল। তুমি অনেক হেল্প করেছো ওদেরকে। তবে তখন বললাম যে ইলমাও তো আমাকে অনেক হেল্প করেছে সেদিনকে। তো আন্টি তখন জিজ্ঞেস করতেছিল, আমি তখন বললাম যে না না আন্টি কিছু না, এমনিতে আর কি। তো ওই লিচু বাগানে গিয়েছিলাম লিচু খেতে হচ্ছে গিয়ে, ইন ডিটেলস আমি তখন বললাম না আন্টিকে। তবে আন্টিও বুঝতে পেরেছে কিনা জানি না। এরপরে আমি এবং ইলমার সঙ্গে কথা বলতে শুরু করলাম। তো আমার জিন বন্ধুটি ও তখন বললো কি যে তোরা কথা বল, আমি আসছি। তো ও তখন কোথাও একটা গেল, আমি এবং ইলমা ওর রুমে গেলাম। দোতলার কামরাটা হচ্ছে ওর এবং খুব বড়, খুব সুন্দর করে সাজানো। ইলমার শরীরে একটা আলাদা সুঘ্রাণ আছে, যে সুঘ্রাণটা আসলে আমি নিজেও খুব খুব করে পাই এবং খুব ভালো লাগে আমার কাছে। তো আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ওর জন্য জাগতে শুরু করলো ওই সময়টা থেকে। ওই দিনকে ওর রুমটা খুললাম, আমি ওর রুমের আশেপাশে সমস্ত জিনিস দেখলাম এবং ওর রুমটা খুব সুন্দর। এবং ওই দিন রাত্রেবেলা আমি ওদের সঙ্গে ঘুমিয়েছিলাম, আমার যে জিন বন্ধু আছে ওর সঙ্গে ঘুমিয়েছিলাম এবং শুয়ে শুয়ে অনেক গল্প করেছি ওর সঙ্গে। ওরা কী করে, কোথায় যায়, কী খায়, কীভাবে ওড়াউড়ি করে, জিনেদের জগৎ সম্পর্কে অনেক কিছু জানলাম আর কি। তো তখন আমাকে বললো যে শোন, তুই কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবি না, ঠিক আছে, সারা জীবন আমার সঙ্গে থাকবি। এই কথা আমি ওকে বললাম। ও তখন বললো যে না, আমি তোর সঙ্গে সবসময় থাকবো দোস্ত, এবং আমি কথা দিচ্ছি আমি এখন থেকে তোর বন্ধু এবং আমি সবসময় তোর সঙ্গেই থাকবো। তারপর ও আমার সঙ্গে সবসময় থাকতো, আমি যখন ডাকতাম ও তখন আমার সঙ্গে আসতো। তো দিনকে আমি ওর সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে সকাল সকাল হওয়ার আগে আমি আমার বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে এসে ওদিনকে আমি সারা রাত ঘুমোইনি, এদিক ওদিকে তাকিয়েছি, ওদিকে ওদিকে ঘুরেছি, ইলমার সঙ্গে গল্প করেছি অনেকক্ষণ এবং ওর সঙ্গে থেকেছি। তারপর আমার বন্ধুজনের সঙ্গে সারা রাত জেগে গল্প করেছি। তো সেই ক্ষেত্রে আমার তো ঘুম আসবেই। আমি প্রায় 12টা পর্যন্ত ঘুমালাম। তো আমার আম্মা দেখে বললো কি যে তোর শরীর খারাপ করছে নাকি? আমি বললাম না আম্মা, শরীর খারাপ করেনি, আর আমি আসলে এখন কলেজে যাবো না, আজকে আমার খারাপ লাগতেছে আর কি। তো তখন আম্মা বললো কি আচ্ছা ঠিক আছে যা,
তোর কিছু করতে হবে না, তুই শুয়ে থাক, রেস্ট কর আর কি। কিন্তু আমার এত পরিমাণ আনন্দ লাগতেছিল যে আনন্দের ঠেলায় আমি তখন কী করবো ভেবে উঠতে পারতেছিলাম না। আসার সময় বেশ কিছু মিষ্টি আমাকে প্যাকেট করে দিয়ে গেছিলো ওরা, তো সেই মিষ্টিগুলো আমি বের করে খেতে শুরু করলাম। তো এগুলো একটু একটু করে খাচ্ছিলাম আর আমার বন্ধু বান্ধবদের দেখাচ্ছিলাম, দেখ এগুলো জীবনে কিনতে পারবি। তো ওরা তখন বলল যে কোথা থেকে আসলো। তো ওরা একটা একটা খেয়ে সত্যি খুব বলছিল সত্যি খুব মজাদার একটা জাতীয় সন্দেশ ইলমা আমাকে দিয়েছিল আসার সময়, এবং এগুলো খেয়ে আমি খুব আনন্দিত বোধ করছিলাম। তো ওই সময়টাতে আমি তখন হচ্ছে স্কুলে আসি। স্কুলে আসার পর স্কুলে আমি সকলের সঙ্গে এরকমভাবে বড়াই দিয়ে কথা বলতে শুরু করতাম, সকলকে এই ইলমার দেওয়া ওই সন্দেশ খাওয়াতাম, তারপর নানান ধরনের কথা বলতাম। তারপর সেই লাইটটা আমি একদিন আমার বন্ধুদেরকে দেখালাম, কারণ হচ্ছে কি ওরা হচ্ছে ওই পাড়ায় যাওয়ার জন্য বলছিল আমাকে। ওই লাইটটা ওকে দেখালাম, বললাম এই লাইটটা আমার মামা বিদেশ থেকে আমাদের জন্য নিয়ে আসছে, কি সুন্দর লাইট। কিন্তু ওরা তো জানে না যে আমি এটা জিনের জগৎ থেকে নিয়ে আসছি এবং আমাকে একটা পরী দিয়েছে এবং আমার সঙ্গে একটা জিন পরী আছে এবং আমার বন্ধু একটা জিন এবং সেই সঙ্গে একটা পরীও আমার বন্ধু। তো এরকম করে আমার হচ্ছে কি মাঝখানে প্রায় 2 বছর সময় কেটে গেল, আমি কলেজে উঠলাম। তো ততদিনে ইলমার প্রতি আমার যে ভালোবাসার অনুভূতি বা আবেগ সেটা অনেক তীব্র হয়ে গিয়েছিল এবং খুব গাঢ় হয়ে গিয়েছিল। আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, 18-19 বছর বয়স আমার তখন। তো ওই সময়টাতে ওর প্রতি আমার ভালোবাসাটা আসবে সেটা স্বাভাবিক বিষয়, এবং খুব খুব করে চাইতাম যে আমি ওর ভালোবাসার কথাটা জানাই, কারণ ততদিনে ইলমার সঙ্গে আমি মিশেছি অনেক দিন হয়েছে। ইলমার সঙ্গে তো আজকে নতুন না, অনেক দিন হয়েছে মিশি, খেলাধুলা করি, গল্পগুজব করি। আর ওই বয়সটা আমার শেষ হয়ে গিয়েছিল। ইলমাও তখন গায়ে প্রায় অনেকটা বড় হয়েছে, তার যৌবন খুলেছে, আর আমারও অনুভূতিটা এত পরিমাণ তীব্র হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তো একদিন আমি আমার সেই জিন বন্ধু আমাদের ওইখানটাই এক নদীর পাড়ে বসে আছি। তো তখন বললো কি যে কী রে দোস্ত, তোর মন খারাপ কিসের জন্য? আজকে তোর সঙ্গে দেখা করতে আসলাম কতদিন পর। আমি তখন বললাম যে দোস্ত একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? ওই তখন বললো যে না, কি মনে করব। আমি তখন বললাম যে আসলে সত্যি কথা বলতে এটা তোকে বলাটা ঠিক হবে কি না, তবে আমার মন আসলে সায় দিচ্ছে না, বা আমি নিজেও বলে বোঝাতে পারবো না যেটাকে কতখানি অদ্ভুত ঘটনা। তো ও তখন বললো বল কি হবে, কিচ্ছু হবে না, তুই বল আমাকে। তো ঠিক সেই মুহূর্তে আমি ওকে বললাম যে দোস্ত আমি ইলমাকে পছন্দ করি। তো এই কথা বলার পর আমার দিকে তাকাইলো, আর চোখেই তাকাইলো। আমি সত্যি ওর চোখে চোখ রাখতে পারতেছিলাম না, কারণ এটা আমি ওকে না বলে ইলমাকে বলাটা হয়তো সব থেকে ভালো ছিল। তো তখন বললো কি যে দেখ দোস্ত, একটা জিন যখন বড় হয়ে যায় তখন তার মধ্যে স্বতন্ত্রতা থাকে, এবং আমরা তো প্রায় বড় হয়ে গেছি, আমাদের আর একটু হলে আমরা পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যাব। তো ও ইলমা তোমাকে পছন্দ করে কিনা বা তোকে ভালোবাসে কিনা সেটা ইলমার কাছে তুই গিয়ে জিজ্ঞেস কর, আমার কাছে জিজ্ঞেস করে লাভ নেই। তুই আমাকে জানাইছিস সেই জন্য আমি খুশি হয়েছি, তুই আমাকে না জানাও এটা করতে পারতি, কিন্তু এটাই হচ্ছে আসল বন্ধুর পরিচয়, এবং এটা বলছিস আমি বেশ আনন্দিত বোধ করছি। আর তোর মতো বন্ধুর সঙ্গে আমার বোনের যদি বিয়ে হয় আমি সেটাতে আনন্দ বোধ করবো, কারণ তুই খুব ভালো একটা ছেলে। এই কথাটা ইলমার কাছে গিয়ে বল, আমি কি ইলমাকে ডাক দিব? তো এরকম ভালো বন্ধু যে হয় আমি আসলে জানতাম না। তো ও তখন আমাকে এই কথা বলে যে চল তোকে ইলমার কাছে নিয়ে যাই, ও সম্ভবত বাসাতেই আছে, কোনো একটা কাজ বাজ করছে হয়তো, চল। তারপর ও আমাকে হাত ধরে ওর দেশে নিয়ে যায়, ওর সেই বাড়িতে। এই বাড়িতে এর আগে আমি অসংখ্য বার এসেছি, কিন্তু এবারের অনুভূতিটা একটু ভিন্ন ছিল। আমি কিন্তু শুরু থেকেই ইলমাকে পছন্দ করতাম, কিন্তু একটু 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 করে ভালোবাসার অনুভূতি তীব্র হতে হতে এই 2 বছর মাঝখানে পেরিয়েছে। 2 বছর মাঝখানে আমি ওদের বাড়িতে কতবার এসেছি তার কোনো হিসাব নেই। ওরা আমাকে নানান ধরনের খাবার খাইয়েছে, অনেক অনেক কিছু দিয়েছে আমাকে। আমার কাছে থাকা অনেক জিনিসপাতি, আমার রুমের ভিতরে থাকা অনেক জিনিসপাতি ওদের এখান থেকে নেওয়া আর কি। তো আন্টি আমাকে খুব বেশি পছন্দ করে, কিন্তু এই কথার পরে আন্টি পছন্দ করবে কিনা আমি জানি না। তো ও আমাকে নিয়ে আমার ওই ঘরের বারান্দায় ছেড়ে দিল। তো আন্টির সঙ্গে দেখা হলাম, বললাম আন্টি ভালো আছেন? ও আন্টি তখন বলে কি যে জি ভালো আছি আসিফ, তুমি কেমন আছো, তুমি কখন আসছো? আমি তখন বললাম যে ওর সঙ্গে আসছি, ও ওই যে বাইরে গেছে। তো আমি পাটি পিটিপির দোতলার কক্ষে গেলাম। দোতলা কক্ষে যাওয়ার পর দেখলাম সেখানে হচ্ছে ইলমা বসে আছে। তো আমি ইলমাকে বললাম ইলমা কি করছো তুমি? ও তখন বললো যে এই তো কাপড় ভাঁজ করছি, তুমি এখানে হঠাৎ করে? আমি তখন বললাম যে তোমার সঙ্গে একটু কথা আছে, আমার সঙ্গে কি ওই ইসের পাড়ে ঝিলের পাড়ে যাবে? ও তখন বললো যে হ্যাঁ চলো, সমস্যা নেই, ঝিলের পাড়ে কোথায় যাবে, তুমি আমার সঙ্গে চলো। আসলে তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, ভাবছিলাম তোমার সঙ্গে একটু দেখা করে আসবো। তো তুমি কখন এসেছো, চলো। তো আমি তখন বললাম যে একটু আগে এসেছি, চলো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ও তখন বললো আমি তোমাকে কিছুদিন ধরে কিছু কথা বলবো ভাবছিলাম, কিন্তু আসলে তোমার সঙ্গে দেখা হচ্ছে না বা যেতে পারছি না, এই জন্য আমার সেই কথাগুলো বলা হচ্ছে না। তো তখন আমি হচ্ছে ওর সঙ্গে চলে আসলাম এবং ওর সঙ্গে হচ্ছে কি সেই ঝিলের পাড়ে আসলাম। ঝিলের পাড়েও আমি এবং ও বসেছিলাম।
ওর গায়ে খুব সুন্দর গোলাপি রঙের একটা জামা পরা ছিল এবং আমি খুব খুব পছন্দ করি ওকে। ও আশেপাশে থাকলেই আমার বুকটা ধড়ফড় করতে শুরু করে, কেমন কেমন যেন লাগে। তারপর হচ্ছে আমি ওকে বললাম যে আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি কি মাইন্ড করবে, বা আমাকে তুমি যে বন্ধু ভাবো সেই বন্ধু থেকে বিতাড়িত করবে? ও তখন একটু হেসে বললো, আরে না, কেন এরকমটা করবো কিসের জন্য, তুমি বলো। তো আমি তখন বললাম যে আসলে ইলমা, আমি আসলে আর মনের মধ্যে চাপিয়ে রাখতে পারছি না এই কথা। সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার পর ও তখন আমাদেরকে এমনভাবে তাকালো যেন আমাকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা, মানে একটু রাগ করে ওইখানে ওইখানে এরকমভাবে তাকিয়ে আছে। তো আমি তখন বললাম যে ইলমা, তুমি কি রাগ করেছো? সত্যি কথা। ও তখন বললো যে রাগ করবো না, রাগ করার মতো কথাই তো বলেছো। তুমি একটা মানুষ আর আমি একটা জিন, আমাদের কখনো মানায়। আর আমি হচ্ছে গিয়ে তোমাকে বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এরকমটা। আমি তখন বললাম যে ইলমা দেখো, আমি সেই শুরুর দিন থেকে তোমাকে পছন্দ করি, সেদিন থেকেই আমি তোমাকে খুব ভালো লেগে গিয়েছিল এবং তোমাকে ভালোবাসি। ভালোবাসার অনুভূতি নিজের মনের মধ্যে জন্মালাম, কি করবো বলো, আমি তো এটাই, এবং এরকমভাবেই আমি তোমাকে ভালোবাসি। ও তখন বললো যে এটা আসলে কি ঠিক বলো, আমাদের দুজন খুব ভালো বন্ধু। তো আমি বললাম কি যে না, ঠিক তা না। তারপর আমি মন খারাপ করে বসে পড়লাম, বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না তাহলে আমি আর কি করব, আমার আর কিছু করার নেই, ঠিক আছে, সমস্যা নেই। ও তখন সেখানে চুপচাপ বসে রইল এবং মুখ গোমড়া করে বসে রইল। আমি তো একদম মন খারাপ করে, একদম রাজ্যের মন খারাপ করে বসে আছি এবং বসে বসে কি করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। তখন আমি উঠে আসছিলাম, ঠিক সেই মুহূর্তে ইলমা পেছন থেকে আমার হাত ধরলো। হাত ধরে তারপর আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি এরকম মন খারাপ করছো কিসের জন্য, আর মন খারাপ করে এখানে এরকমভাবে বসে আছো, কিছু কি হয়েছে? আমি তখন বললাম যে না, কিছু হয়নি, আসলে আমারই ভুল তোমাকে এই সমস্ত কথা বলা। ও তখন একটু হেসে বললো কি যে আরে পাগল, আমি মজা করছিলাম তোমার সঙ্গে, তুমি জানো আমি তোমাকে কতখানি ভালোবাসি। এই কথা শুনে তখন আমার মুখটা একদম মানে অন্যরকম হয়ে গেল। ও তখন আমাকে বললো যে আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, এবং ওই সময় আমার সে জিন বন্ধু এসে উপস্থিত হলো। বললো কি যে তোর সঙ্গে মজা করছিলাম, আসলে ইলমাকে আমি এসে আগে আগেই বলে দিয়েছি যে তুই ওকে পছন্দ করিস এবং আজকে প্রপোজ করবি। তো ও তখন বললো কি যে দাঁড়া, ওর সঙ্গে একটু গেম খেলি। ও এই কথাটা বলতে এতদিন লাগিয়েছে। আসলে ইলমা তোমাকে সেই শুরু দিন থেকেই পছন্দ করে, যেদিন তুমি তাকে দেখেছিলে। তার মানে একে অন্যকেই পছন্দ করতে কি কিন্তু কেউ কাউকে বলো নাই, তাই না? তো এই হচ্ছে বিষয় তোমাদের। যাই হোক, তোমাদের দুজনরা একত্রিত হয়েছে এবং একসঙ্গে আছো, এটা দেখে না আমার খুব ভালো লেগেছে এবং আমি সত্যি কথা খুব আনন্দিত বোধ করছি যে তোরা একে অন্যের সঙ্গে এরকমভাবে ভালোবেসেছিস এবং আমাদের বন্ধুত্ব আজীবন থাকবে। তো তারপর আমি সত্যি বেশ খুশি হয়ে গেলাম ওই দিনকে, এবং আমি আচমকা গিয়ে ইলমাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে বললাম কি যে তুমি আমার সঙ্গে নাটকটা করলে কিসের জন্য? ও তখন বললো যে নাটকটা করেছি কিসের জন্য, কারণ আমি তোমাকে চেয়েছিলাম তুমি আমাকে কতখানি ভালোবাসো সেটা দেখার জন্য। কতখানি ভালোবাসো সেটা তো দেখা হয়েই গিয়েছে, তুমি আমাকে রেখে চলে যাচ্ছিলে, যাও তোমার সঙ্গে কোনো কথা বলবো না। তবে সে জিন বন্ধু সেখান থেকে চলে গেল, বললো কি যে তোরা সময় কাটা। তো তারপর আমি ইলমার সঙ্গে ইলমার রাগ ভাঙাতে গেলাম, বললাম কি যে না, সত্যি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, শুরুর দিন থেকে যদি এরকম রাগ বাগ করো তাহলে আমি কি করব? ও তখন বললো যে না, আসলে রাগ বাগ আমি ইচ্ছে করে করি, যাতে তুমি আমাকে রাগ ভাঙো সেই জন্য করি। তারপর ইলমা এসে আমাকে জড়িয়ে ধরলো। সত্যি কথা, এর আগে ইলমার হাত ধরেছি, ইলমার সঙ্গে এক পাশাপাশি বসা হয়েছে, কিন্তু এই প্রথম ওকে আমি জড়িয়ে ধরলাম এবং সেই অনুভূতি ছিল দুর্দান্ত, এবং সেই অনুভূতি আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি যেন তাকে এক অন্যরকম মায়ায় জড়িয়ে নিচ্ছিলাম এবং সে আমাকে তখন জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে একে অন্যের সঙ্গে অনেকক্ষণ জড়িয়ে ধরলাম এবং আমি এবং ও সেখানে বসে গল্প করতে শুরু করলাম। অনেকক্ষণ গল্প করার শেষে ও তখন আমাকে বলল যে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আমি তোমাকে সারা জীবনের জন্য আমার নিজের করে নিলাম এবং তোমাকে ভালোবাসি, এবং এখন থেকে আমি তোমার সঙ্গে সবসময় থাকবো। এরপরে ওই দিনকে আমি অনেকক্ষণ ওর সঙ্গে ঘুরলাম ফিরলাম এবং ঘুরে ফিরে তখন হচ্ছে বাড়িতে চলে আসলাম। এবং বাড়িতে আসার পর আমার তো আনন্দের সীমা ছিল না, আমি খুব আনন্দিত ছিলাম এবং পরের দিন কলেজে যাওয়ার পর খুব বেশি আনন্দিত অনুভব করছিলাম এবং আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছিলাম আর কি। আর চারিদিকে এদিকে ওদিকে ঘুরে ফিরে সকলকে আর কি বলা বলি করার চেষ্টা করছিলাম, কিন্তু ও আমাকে বলেছে যে আমি যেন কাউকে না বলি। তো এটা বেশি দিন আগের ঘটনা না, প্রায় 6 মাস আগের ঘটনা। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগের ঘটনা। মাঝখানে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, ওর সঙ্গে প্রেম হওয়ার পরে তারপর হচ্ছে আমি ভার্সিটিতে উঠেছি। তো এই ভার্সিটিতে ওঠার পর আমার জীবনটা অন্যরকম হয়ে গিয়েছে। ইলমা সবসময় আমার সঙ্গে থাকে, ভার্সিটিতে যখন আমি যাই ও আমার সঙ্গে আশেপাশে ঘোরাফেরা করে এবং আমার সঙ্গে মানুষের দুনিয়া ঘোরে, আমার কলেজে যায়, আমার সঙ্গে বসে ক্লাস করে। তো এই ঘটনাটি আমার সঙ্গে রানিং ঘটছে এবং ইলমা
আমাকে খুব বেশি ভালোবাসে, সেটা আমি জানি এবং আমি টের পাই। আর আমার যে জিন বন্ধু আছে সেও তো আমাকে খুব বেশি পছন্দ করে এবং আমি ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব আমার। ওর সঙ্গে আমি সবসময় থাকি, ঘুরি ফিরি, গল্প করি এবং এরকমভাবেই আমার সময় কাটছে আর কি, আমার জীবন কাটছে। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন যেন আমি এবং ইলমা একত্রে সারা জীবন ভালোভাবে থাকতে পারি এবং একে অন্যকে ভালোবেসে নিজেদের মধ্যে বন্ডিং রেখে থাকতে পারি এবং ওর পরিবার যেন বিষয়টা মেনে নেয়। তো এরকমটা সেই ছোটোবেলা থেকে আমার সঙ্গে ঘটে আসছে, যেটা কিনা আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি। সত্যি এটা খুব দুর্দান্ত ছিল এবং ভালো ছিল। আশা করি আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে আমরা জানলাম আসিফের জীবনের ঘটনা। আসিফের জীবনের ঘটনাটি সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এরকম জিন বন্ধু এবং বান্ধবী বা খুব দুষ্কর বিষয় আজকালকার জামানায়। বিশেষ করে ভালো মানুষ বন্ধু পাওয়াই দুষ্কর বিষয়। সেখানে তো আসিফ এরকম জিনকে পেয়েছে। তো তাদের জন্য দোয়া করবেন সকলে। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।